অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। সকলকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই নতুন বছরে যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা আলোচনা করছিলাম ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স থেকে। তবে চলো আমাদের আলোচনায় ফিরে যাওয়া যাক। আমরা পূর্ববর্তী ক্লাসে কি বিষয়ে আলোচনা করেছিলাম সেটা কি তোমাদের মনে আছে? আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শেষ করেছিলাম। আজ আমরা শুরু করব তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ প্রবৃদ্ধি অর্থনীতি বা ইকোনমিক্স অফ গ্রোথ থেকে। এক নজরে তবে আমরা দেখে নিই আমাদের আজকের পাঠে যে যে বিষয় রয়েছে। আমরা আজ আলোচনা করব অর্থনীতির প্রবৃদ্ধি সম্পর্কে, অর্থনীতির প্রবৃদ্ধির পরিমাপের যেসব পদ্ধতি রয়েছে পদ্ধতি সম্পর্কে, অর্থনৈতিক প্রবৃদ্ধির উপাদানগুলো সম্পর্কে, প্রযুক্তিগত যে উন্নয়ন প্রক্রিয়া সে সম্পর্কে, আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কী বোঝায় সেই সম্পর্কে। শুরুতে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আলোচনা করি। আমরা পরবর্তী ক্লাসে জেনে নিয়েছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কী। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে নর্মালি আমরা জানি যে পরিবর্তনের হার, অর্থাৎ বিগত বছরের তুলনায় বর্তমান বছরে জাতীয় আয়ের যে বৃদ্ধির হার, সেটাকেই আমরা বলি অর্থনৈতিক প্রবৃদ্ধি। আবার বিগত বছরের তুলনায় বর্তমান বছরে যে মাথাপিছু আয় বৃদ্ধি পায় সেটাকে আমরা বলছি অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থাৎ সাধারণত এক বছরে প্রচলিত উৎপাদন ব্যবস্থার অধীনে যদি মাথাপিছু আয় এবং জাতীয় আয় বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখেছিলাম। সেটা কি দেখেছিলাম আমরা মনে আছে তো? ওয়াইটি মাইনাস ওয়াইটি মাইনাস ওয়ান বাই ওয়াইটি মাইনাস ওয়ান ইন্টু 100, অর্থাৎ জিআর ইকুয়াল টু বর্তমান বছরের জিএনপি মাইনাস বিগত বছরের জিএনপি ভাগ বিগত বছরের জিএনপি ইন্টু 100। যেখানে আমরা দেখেছিলাম যে জিআর হচ্ছে জিএনপি প্রবৃদ্ধির হার, ওয়াইটি হচ্ছে বর্তমান বছরের জিএনপি, ওয়াইটি মাইনাস ওয়ান হচ্ছে বিগত বছরের জিএনপি। বাংলাদেশে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশের যদি 2018 সালে জিএনপি থাকে 40,000 কোটি টাকা এবং সেটা বৃদ্ধি পেয়ে 2019 সালে যদি হয় 45,000 কোটি টাকা, তবে আমরা প্রবৃদ্ধির হার এই সূত্র অনুযায়ী বের করে দেখেছিলাম কত। আমরা প্রবৃদ্ধির হার দেখেছিলাম 12.5%, অর্থাৎ 2018 সাল থেকে 2019 সালে জিএনপি বৃদ্ধি পেয়েছে 12.5 হারে। কাজেই 2019 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হচ্ছে 12.5%। এবার আমরা দেখি অর্থনৈতিক এই যে প্রবৃদ্ধি, আমরা এই কয়েকটা ক্লাসে আমরা আলোচনা করেছি অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কিভাবে পরিমাপ করা হয়? অর্থনৈতিক প্রবৃদ্ধি আসলে একটা দেশের যে উৎপাদন সম্ভাবনা রেখা সেটাকে ডান দিকে স্থানান্তর নির্দেশ করে। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা পরিমাপক হিসেবে কিন্তু পণ্য নিয়োগ বিষয়টা জড়িত এবং মোট উৎপাদন যে বৃদ্ধির হার সেটা জড়িত। যদি পণ্য নিয়োগ ক্ষেত্রে মোট উৎপাদন প্রকৃত অবস্থায় বৃদ্ধি না পেয়ে দাম স্তর বৃদ্ধির দ্বারা কেবল মোট মূল্য বাড়ে, তবে সেটা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। পণ্য নিয়োগ ক্ষেত্রের সাথে জড়িত হয়ে যদি প্রকৃত জিএনপি বাড়ে সেটাকেই কিন্তু আমরা বলছি অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর এই জিএনপি বৃদ্ধির হার দ্বারাই আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পরিমাপ করতে পারি।
কাজেই অর্থনৈতিক প্রবৃদ্ধির সঠিক পরিমাপ হলো মাথাপিছু প্রকৃত জিএনপি বৃদ্ধি। আর মাথাপিছু প্রকৃত জিএনপির হার দ্বারা আমরা প্রকৃত প্রবৃদ্ধির হার পরিমাপ করতে পারি। একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে যদি প্রকৃত জিএনপি 5% বাড়ে কিন্তু জনসংখ্যা বাড়ে 3%, সেক্ষেত্রে কী হবে? প্রকৃত যে মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা দেখা যাবে। অর্থাৎ যদি মাথাপিছু প্রকৃত জিএনপি নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে যদি প্রকৃত জিএনপি 5% বাড়ে, জনসংখ্যা বাড়ে 3%, সেক্ষেত্রে প্রকৃত মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি পাওয়া যাবে। কিন্তু জনসংখ্যা যদি 6% বাড়ে এবং জিএনপি যদি 5% বাড়ে, সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি না হয়ে কী হবে? অর্থনৈতিক নিচের দিকে ধাবিত হবে। সুতরাং অর্থনৈতিক প্রবৃদ্ধির কটা পরিমাপ আমরা দেখলাম? দুটো পরিমাপ। একটা হচ্ছে দেশের প্রকৃত জিএনপি বৃদ্ধির হার দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা, আরেকটা হচ্ছে মাথাপিছু প্রকৃত জিএনপি বৃদ্ধির হার দ্বারা প্রকৃত প্রবৃদ্ধির হার পরিমাপ করা। এবার আমরা দেখি অর্থনৈতিক প্রবৃদ্ধির উপাদানগুলো কী কী। অর্থনৈতিক প্রবৃদ্ধির উপাদানের মধ্যে আমরা জানি উৎপাদন বৃদ্ধির যে হারটা, অর্থাৎ উৎপাদন করতে গেলে আমাদের কী কী লাগে? ভূমি, শ্রম, মূলধন। এবং বর্তমানকালে আরেকটা জিনিস আমাদের সাথে যুক্ত হচ্ছে যেটা প্রবৃদ্ধির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রযুক্তি জড়িত হচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব, বা অর্থনৈতিক প্রবৃদ্ধির যে উপাদানগুলো সেটা আমরা দেখে নিই এক নজরে। আমরা অনেক আগেই ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে বা ইকোনমিক্সের যারা আমরা পড়ি তারা সকলেই জানি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো উৎপাদনের উপকরণ, এবং এই সম্পর্কে আমরা ফার্স্ট ইয়ারে জেনে এসেছি। তারপরেও আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপাদান হিসেবে বিষয়গুলোকে আরও একটু দেখব। ভূমি বলতে কী বোঝায়? অর্থনীতিতে ভূমি বলতে যে পৃথিবীর স্থলভাগ বা ভূপৃষ্ঠকে বোঝায় এটাই না। অর্থনীতির ভূমি বলতে যে কেবল ভূপৃষ্ঠকেই না বুঝিয়ে প্রকৃতি প্রদত্ত যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলোকেই বোঝায়। অর্থাৎ যে সমস্ত বস্তু প্রকৃতির দান এবং যা মানুষ সৃষ্টি করতে পারে না এবং যেটা উৎপাদনের কাজে সহায়তা করে, সেটাই হচ্ছে ভূমি। বিভিন্ন অর্থনীতিবিদগণ ভূমি সম্পর্কে যে বিভিন্ন মতামত দিয়েছেন বা সংজ্ঞা দিয়েছেন সেটা আমরা জানি। ভূমির বৈশিষ্ট্যগুলো আমরা জানি যে ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান বাড়ানো যায় না, ভূমি স্থানান্তর করা যায় না, ভূমি সমজাতীয় নয়, আবার ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিও কার্যকর রয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নে ভূমির কী কী গুরুত্ব সেটা আমরা দেখব। অর্থনৈতিক উন্নয়নে ভূমির গুরুত্ব কিন্তু অনেক। অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে যদি আমরা উন্নয়ন করতে যাই বা অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে যাই, সেক্ষেত্রে নতুন শহর, নগরায়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ বিতরণ, কৃষি শিল্পের সম্প্রসারণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, গ্যাস পানি সুবিধার সম্প্রসারণ, এসব কিছুর জন্যই কিন্তু কিসের গুরুত্ব রয়েছে? ভূমির গুরুত্ব। এটা ক্রমাগত কিন্তু বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর লক্ষ লক্ষ টন বিভিন্ন রকমের যে খাদ্য ঘাটতি, অতিরিক্ত জনসংখ্যার সৃষ্টি ইত্যাদির কারণে ভূমি ব্যবস্থা, ভূমিতে এই যে খাদ্য উৎপাদন, এই অধিক উৎপাদন বৃদ্ধির জন্য কৃষির প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে ভূমির প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন কারণে যে খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা বাড়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে ভূমির প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। তারপর অসমতল এলাকায় যে যান্ত্রিক প্রক্রিয়ায় সমতল করার যে চাহিদা, এটার জন্য কিন্তু ভূমির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যার ফলে অধিক খাদ্য যে চাহিদা মেটানো, সেটার জন্য অধিক যে উৎপাদন সেটা যেন করা যায়, সেই জন্য ভূমির চাহিদা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ভূমির যে উৎপাদন বাড়ার যে প্রবণতা বা উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কী করছি যে একই ভূমিতে বহু ফসল কীভাবে তৈরি করা যায়, উৎপাদন করা যায়, সেজন্য কৃষির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ভূমির চাহিদা
বৃদ্ধি পাচ্ছে। আবার শ্রমশক্তিকে যদি অধিক হারে নিয়োগ করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু শ্রমনিবিড় কৌশল পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন। আর সেই জন্য কিন্তু ভূমির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা জানি যে শ্রমনিবিড় কৌশল নর্মালি এই যে ভূমিতে বা উৎপাদন কাজে বা কৃষিতে শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহৃত হয়। কাজে দেশের বেকার শ্রমশক্তিকে কাজে লাগাতে গেলেও কিন্তু ভূমির প্রয়োজনীয়তা রয়েছে। আবার দেশের কৃষিখাতকে যদি মজবুত সম্প্রসারণ করতে চাই, অধিক উৎপাদনমুখী করতে চাই, তারপর শিল্পসমূহকে অধিক গুরুত্ব দিতে চাই, হ্যাঁ, সার উৎপাদনকারী শিল্পগুলো যদি অধিক গুরুত্ব পায়, সেক্ষেত্রেও কিন্তু ভূমির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে ভূমির প্রয়োজনীয়তা বা গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। শ্রম হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে একটা মানবিক উপাদান। অর্থনীতির শ্রম বলতে কী বোঝায়? অর্থনীতির শ্রম বলতে যে শ্রম উৎপাদন কার্যে ব্যবহৃত হয় সেটাই। এটা শারীরিক হতে পারে, বুদ্ধিগত শ্রম হতে পারে। যেমন কারখানার মজুররা কিন্তু শারীরিক পরিশ্রম করে উৎপাদন কার্যে সাহায্য করে। আবার আমরা যদি বলি ডাক্তার, শিক্ষক, তারা বিভিন্ন ধরনের বুদ্ধি প্রয়োগ করে কাজ করে। ফলে এই ধরনের শ্রম আবার দক্ষ, অদক্ষ উভয় ধরনেরই হতে পারে। আমরা জানি শ্রমের বৈশিষ্ট্যগুলো তোমরা প্রথম বর্ষে পড়ে এসছো, অর্থাৎ শ্রম একটা মানবিক উপাদান। শ্রমের মালিকানা কিন্তু আলাদা করা যায় না শ্রমিক থেকে। তারপর শ্রম গতিশীল, শ্রমের দর কষাকষির ক্ষমতা কম। তারপর শ্রমের উচ্চ মজুরি সত্ত্বেও শ্রমের যোগান কমে যাওয়ার সম্ভাবনা থাকে, ইত্যাদি বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য আমরা জানি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার অর্থনীতির শ্রমের গুরুত্ব কী। উৎপাদনের জন্য শ্রম একটা অপরিহার্য উপাদান আমরা জানি। ভূমিসহ প্রকৃতিতে যেসব সম্পদগুলো রয়েছে সেগুলো যদি আমরা ব্যবহার উপযোগী করতে চাই, তাহলে শ্রমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ শ্রম ছাড়া এই জিনিসগুলো ব্যবহার উপযোগী করা যাবে না। আর সভ্যতার অগ্রগতিতে ভূমির চেয়ে কিন্তু শ্রমের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বেশি, সেটা কৃষিক্ষেত্রে হোক আর শিল্পক্ষেত্রে হোক। মানব সভ্যতার প্রথম পর্যায়ে আমরা দেখেছি যে ভূমি শ্রম উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু আধুনিক যুগে কিন্তু শ্রমের ভূমিকাই বেশি। প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য শ্রম একটা গুরুত্বপূর্ণ উপাদান। আবার কৃষি সংক্রান্ত যাবতীয় কাজেও কিন্তু শ্রমের উপরই নির্ভরশীল। আবার শিল্পের কাঁচামাল সরবরাহ থেকে শুরু করে ব্যবহারযোগ্য শিল্পজাত দ্রব্য উৎপাদনেও শ্রমের ভূমিকা অপরিসীম। তাই কৃষি শিল্প উভয় ধরনের অর্থনীতিতে শ্রমের গুরুত্ব কিন্তু অনেক বেশি। পৃথিবীর অনেক দেশেই শ্রমিকের স্বল্পতার কারণে প্রাকৃতিক সম্পদ কাজে লেগে অর্থনৈতিক উন্নয়ন করতে পারছে না। আবার শিল্পোন্নত দেশগুলো পর্যাপ্ত শ্রমশক্তিকে কাজে লাগিয়ে কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। কাজে উৎপাদনের ক্ষেত্রে শ্রম একটা সক্রিয় উপাদান। শ্রম অন্যান্য উপাদানকে তাই সে সক্রিয় করে তোলে, এটা জীবন্ত উপাদান। আর এই জীবন্ত উপাদান হিসেবে এর গুরুত্ব যেমন রয়েছে, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও রয়েছে, ভবিষ্যতেও সেটা থাকবে। নর্মালি আমরা মূলধন বলতে কী বোঝাই? মূলধন বলতে বোঝাই টাকা পয়সাকে, কিন্তু অর্থনীতিতে কি তাই? অর্থনীতিতে হচ্ছে মানুষের শ্রম দ্বারা উৎপাদিত দ্রব্যের যে অংশ সরাসরি ভোগের উদ্দেশ্যে খরচ না হয়ে পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে মূলধন। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, প্রাকৃতিক সম্পদের উপর শ্রম এবং উৎপাদনের শক্তি ব্যবহার করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়, সেগুলো পুনরায় অতিরিক্ত আয় সৃষ্টির কাজে ব্যবহৃত হয়, সেগুলোই কিন্তু মূলধন। আমরা জানি মূলধনের বৈশিষ্ট্যগুলো কি। মূলধন উৎপাদনশীল, মূলধন সঞ্চয়ের ফল, মূলধন উৎপাদনের খরচ বিদ্যমান, মূলধন হচ্ছে অস্থায়ী, মূলধন সমজাতীয় নয়, মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস, মূলধনের গতিশীলতা রয়েছে, মূলধন দক্ষতা বৃদ্ধি করে। তারপরে আমরা দেখি যে মূলধনের যে অর্থনৈতিক উন্নয়নের মূলধনের গুরুত্ব কী।
অর্থনৈতিক উন্নয়নে মূলধনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান যুগে উৎপাদন ব্যবস্থা কি মূলধন ভিত্তিক, অর্থাৎ মূলধন না থাকলে সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের হারও কমে যাবে। যে দেশে মূলধন গঠনের হার যত বেশি, সে দেশের অর্থনৈতিক উন্নয়নের হারও তত বেশি। আর মূলধনের প্রাচুর্যের উপরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করে। যেমন আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মান, জাপান সব দেশেই মূলধনের প্রাচুর্য রয়েছে। আর এই দেশগুলোই কিন্তু উন্নতির চরম শিখরে রয়েছে বা আহরণ করেছে। কাজে মূলধন কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমে আমরা যেটা দেখি যে অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টি করে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের সবচেয়ে বেশি আগে কী প্রয়োজন? অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করা। আর এই বুনিয়াদ তৈরি করতে গেলে যে আমাদের অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি করা বা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, সেটার জন্য কিন্তু মূলধনের প্রয়োজন। অধিক কর্মসংস্থান সৃষ্টি করে মূলধন দেশে অধিক সংখ্যক কলকারখানা, শিল্প কারখানা এগুলো গড়ে তোলে, যার ফলে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, বেকার সমস্যা দূর হয়। অনুন্নত দেশগুলো যে মূলধনের যেহেতু অভাব রয়েছে, তাই এসব দেশে বেকারের সংখ্যা বেশি। আর যদি মূলধন বেশি থাকে তো সেসব দেশগুলো বেকার লোকের কর্মসংস্থানের মাধ্যমে জনগণের যে জীবনযাত্রার মান সেটা বাড়াতে সাহায্য করে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শ্রমশক্তির পূর্ণ ব্যবহার প্রয়োজন। মূলধন দেশের শ্রমশক্তির দক্ষতা উৎপাদন বৃদ্ধি করে। অনুন্নত দেশে প্রচুর শ্রমশক্তি থাকা সত্ত্বেও শুধুমাত্র মূলধনের অভাবে সেই শ্রমশক্তিকে আমরা পূর্ণ ব্যবহার করতে পারি না। আর মূলধনের ফলে কিন্তু কর্মদক্ষতা বাড়ে। তাই মূলধনের গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটা অস্বীকার করা যায় না। দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু এবং সর্বাধিক ব্যবহারের জন্য কৃষির দরকার মূলধনের। দেশের বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন খনিজ সম্পদ, বনজ সম্পদ, শক্তি সম্পদ। এগুলোর আবিষ্কার উত্তোলনের জন্য কি দরকার? মূলধন। আর অনুন্নত দেশে এইসব সম্পদ থাকার পরেও শুধুমাত্র মূলধনের অভাবে এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায় না। তাই প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহারের জন্য কিন্তু মূলধনের প্রয়োজনীয়তা রয়েছে। মূলধন শ্রমিকদের উৎপাদন ক্ষমতা, জীবনযাত্রার মান ইত্যাদি বাড়াতে সহায়তা করে। উৎপাদনের ক্ষেত্রে মূলধন ব্যবহারের ফলে শ্রমিকদের মাথাপিছু উৎপাদন বাড়ে, মজুরি বাড়ে, ভোগের পরিমাণ বাড়ে, আর শ্রমিকের যে জীবনযাত্রার মান সেটাও উন্নত হয়। মূলধন দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। উৎপাদন কাজে মূলধন ব্যবহার করলে উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পায়। মূলধন যত উন্নত মানের হবে, উৎপাদনের পরিমাণ তত বেশি হবে। আমরা উন্নত দেশগুলোর ক্ষেত্রে যে উদাহরণটা দেখি, সেক্ষেত্রে মূলধনের ব্যাপক ব্যবহার রয়েছে। উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন কলাকৌশল উদ্ভাবনের জন্য কিন্তু দরকার কিসের? মূলধনের। অধিক মূলধন বিনিয়োগের মাধ্যমে যদি যন্ত্রপাতির উপর পরীক্ষা নিরীক্ষা গবেষণা চালানো যায়, তাহলে নতুন নতুন যন্ত্রপাতি কলাকৌশল আবিষ্কার করা সম্ভব হয়। এভাবে মূলধন উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন যন্ত্রপাতি কলাকৌশল ব্যবহারের মাধ্যমে কী করে? অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে। দেশে প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর জন্য বা ত্বরান্বিত করার জন্য উন্নয়ন পরিকল্পনা করা হয়। আর এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য দরকার কি? প্রচুর মূলধন। আর অনুন্নত দেশসমূহে এই মূলধনের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না, দ্রুত অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হয় না। কাজে এই বিষয়গুলো যদি আমরা উন্নয়ন করতে চাই, তবে অবশ্যই আমাদের মূলধন বৃদ্ধি একান্ত প্রয়োজন। আমরা এখন দেখব যে এই যে মূলধন, এই মূলধন গঠন হচ্ছে মূলধন বৃদ্ধি প্রক্রিয়া। আর এই মূলধন বৃদ্ধির উৎসগুলো কি কি? আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নিই মূলধন গঠনের যে সব উৎসগুলো রয়েছে। অর্থাৎ মূলধনের আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সম্পদ সংগ্রহ। সেখানে কিভাবে আমরা সম্পদ সংগ্রহ করতে পারি? আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, বাহ্যিক সম্পদ সংগ্রহ। আমরা সম্পদ দুইভাবে সংগ্রহ করতে পারি। অভ্যন্তরীণভাবে আমরা কিভাবে সম্পদ সংগ্রহ করতে পারি? একটা আমরা সঞ্চয় বাড়ার মাধ্যমে। সঞ্চয় হতে আমরা জানি যে মূলধনের সৃষ্টি হয়। মানুষ তার আয়ের সব অংশ কিন্তু ভোগ করে না, কিছু ভবিষ্যতের জন্য সঞ্চয় করে।
আর এই সঞ্চিত অর্থ যদি উৎপাদন কাজে বিনিয়োগ করে তাহলেই তা মূলধনে রূপান্তরিত হয়। কাজেই এই সঞ্চয়ের মাধ্যমে মূলধন গঠিত হয়। আবার করের মাধ্যমে মূলধন, দেশের সরকার যখন বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য নাগরিকদের হাত থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে সেটাই হচ্ছে কর। কোনোরূপ প্রত্যক্ষ সুবিধা আশা না করে জনগণ যেটা সরকারকে দেয় সেটাকে আমরা বলছি কর। আর এই করের কারণে কিন্তু মূলধন বৃদ্ধি পায়, যেটা জাতীয় আয়ের অন্যতম একটা উৎস, এবং এ থেকে আমরা উন্নয়নমূলক বিভিন্ন কাজ সরকার করে থাকি। মুদ্রাস্ফীতির মাধ্যমে আমরা জানি যে এটাও মূলধন গঠনের একটা, মূলধন এখান থেকেও আমরা সৃষ্টি করতে পারি বা সংগ্রহ করতে পারি। অতিরিক্ত অর্থের সমাগম হয়। আমরা জানি যে যদি মুদ্রাস্ফীতি ঘটে তাহলে অতিরিক্ত অর্থের সমাগম এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আবার ঘাটতি ব্যয়ের মাধ্যমে মূলধন বাড়ানো যেতে পারে বা অভ্যন্তরীণ যে সম্পদ সংগ্রহ তা সংগ্রহ করা যেতে পারে। তেমনি বাহ্যিক যে সম্পদ সংগ্রহ, সেই বাহ্যিকভাবে আমরা কীভাবে সম্পদ সংগ্রহ করতে পারি, একটা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে, অর্থাৎ আমরা জানি যে বর্তমানে প্রতিটি অর্থনীতি গতিশীল এবং মুক্ত অর্থনীতি, কোনো ধরনের বদ্ধ অর্থনীতি এখন নেই। কাজেই বাণিজ্য সকল দেশকেই, উন্নত হোক সেটা অনুন্নত হোক বা উন্নয়নশীল হোক, তাকে বাণিজ্য করতেই হবে। দেশ এবং সমাজের বিভিন্ন জীবনযাত্রার মানের উন্নয়ন করা, মূলধন তৈরি করা, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা, সব কিছুর জন্যই আমাদের বাণিজ্য প্রয়োজন। কাজেই এর মাধ্যমে আমরা দেখি যে বাহ্যিক সম্পদ যে সংগ্রহ করা, সেটা সংগ্রহ করা যায় বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। আরেকটা হচ্ছে বৈদেশিক সাহায্য এবং ঋণের মাধ্যমে আমরা সম্পদ সংগ্রহ করতে পারি। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়নে বা বিভিন্ন কারণে যে উন্নয়নশীল দেশগুলোর বাহ্যিক সম্পদ সমারোহের অন্যতম পন্থা হলো বৈদেশিক সাহায্য। অর্থাৎ বাংলাদেশের যে সঞ্চয়, বিনিয়োগ, আমদানি রপ্তানির শূন্যতা ইত্যাদি বা মূলধনের অভাব মেটানোর জন্য এই সমস্ত দেশ বিদেশ থেকে সাহায্য ঋণ গ্রহণ করে। আর এই উন্নয়নের প্রাথমিক পর্যায়ে পৃথিবীর প্রায় সকল দেশই বিদেশ থেকে কিছু না কিছু সাহায্য নিয়ে থাকে। আর এই মূলধন মাধ্যমেই কিন্তু একটা দেশের উন্নয়ন সৃষ্টি হতে পারে। অর্থাৎ ঘাটতি পূরণের জন্য বৈদেশিক সাহায্য এবং ঋণের যে এর মাধ্যমেও আমরা সম্পদ সংগ্রহ করতে পারি। মূলধন গঠন কী কী বিষয়ের উপর নির্ভর করে আমরা দেখেছি যে মূলধন গঠনের প্রক্রিয়াগুলো দেখে নিই। 3টি পর্যায়, অর্থাৎ সঞ্চয় থেকে আমরা জানি যে মূলধন গঠিত হয়। আর মানুষ যে কোনো সমাজে মূলধন গঠনের 3টি পর্যায় রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে যে আর্থিক সঞ্চয় সৃষ্টি, আরেকটা হচ্ছে আর্থিক সঞ্চয় সংগ্রহ করা, আরেকটা হচ্ছে আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর করা। প্রথমে আমরা দেখি আর্থিক সঞ্চয়ের সৃষ্টি। আর্থিক সঞ্চয় সৃষ্টিটা আবার দুটো বিষয়ের উপর নির্ভর করে। এটা হচ্ছে সঞ্চয়ের সামর্থ্যের উপরে নির্ভর করে। হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে আবার লোকের আয়ের উপর। লোকের আয় যদি এত অল্প হয় যে তাদের জীবন ধারণের ব্যয় নির্বাহ করার পরে আর কিছুই থাকে না, তাহলে সঞ্চয়ের প্রশ্নই আসে না। কাজেই জীবন ধারণের জন্য অত্যাধিক ব্যয় নির্বাহ করার পরে যদি কিছু উদ্বৃত্ত থাকে তাহলেই সঞ্চয় সম্ভব হয়। তাই সঞ্চয়ের সামর্থ্যের উপরেও কিন্তু সঞ্চয় নির্ভর করে। যাদের আয় যত বেশি তাদের সঞ্চয়ের সামর্থ্য তত বেশি। আবার সঞ্চয়ের সামর্থ্যের উপরে শুধু আর্থিক সঞ্চয় সৃষ্টি নির্ভর করে না, সেটা আবার নির্ভর করে ইচ্ছার উপরও। এমন অনেক লোক আছে যাদের প্রচুর আয় রয়েছে কিন্তু তাদের কোনো সঞ্চয় নেই। অর্থাৎ যদি সঞ্চয়ের কোনো ইচ্ছাই না থাকে তাহলে সঞ্চয় হতে পারে না। তাই সঞ্চয়ের পরিমাণ বলছে সঞ্চয়ের ইচ্ছার উপরও নির্ভর করে। আবার সঞ্চয়ের ইচ্ছা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেটা হতে পারে জানমালের নিরাপত্তার উপর, স্নেহ, ক্ষমতা, মর্যাদা লাভের আকাঙ্ক্ষার উপর, দূরদৃষ্টির উপর, সুদের হারের উপর, এই সব কিছুর উপরেও কিন্তু আবার সঞ্চয়ের ইচ্ছাটা নির্ভর করে। মূলধন গঠনের আরেকটি পর্যায় হচ্ছে যে আর্থিক সঞ্চয় সংগ্রহ। এটা হচ্ছে যে শুধু আর্থিক সঞ্চয় সৃষ্টি হলেই মূলধন গঠিত হবে এমন না।
মূলধন গঠন করতে হলে সমাজের ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয় যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর বিক্ষিপ্তভাবে রয়েছে সেগুলোকে একত্র করে বিনিয়োগে রূপান্তর করতে হবে। এর জন্য কী দরকার? প্রাতিষ্ঠানিক কার্যক্রম, যেমন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে যে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, এগুলো বিক্ষিপ্ত এবং অলস যে সঞ্চয়গুলো রয়েছে এগুলো সংগ্রহ করে এগুলোকে বিনিয়োগযোগ্য তহবিল হিসেবে গড়ে তুলতে পারে। আর মূলধন গঠন ভূলাংশে তাই আর্থিক সঞ্চয় সংগ্রহের উপর নির্ভর করে। অর্থাৎ আর্থিক সঞ্চয় সৃষ্টি হলেই হবে না, এই আর্থিক সঞ্চয়কে সংগ্রহ করে সেটা মূলধন গঠনের জন্য তৈরি করতে হবে। এরপর আর্থিক সঞ্চয়কে আবার মূলধন দ্রব্যে রূপান্তর করতে হবে। অর্থাৎ মূলধন গঠনের যে তৃতীয় সর্বশেষ পর্যায় সেটা হচ্ছে আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর করা। আর সঞ্চিত অর্থকে মূলধন দ্রব্যে উৎপাদনে নিয়োগ করতে হলে কী দরকার? বিনিয়োগের যে সুষ্ঠু পরিবেশ সেটা সৃষ্টি করা দরকার। সরকারি খাতে বিনিয়োগের পাশাপাশি যদি আমরা বেসরকারি খাতে বিনিয়োগের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু সেটা আর্থিক সঞ্চয়টা মূলধনে রূপান্তর হতে আরও বেশি সুবিধা হবে। অর্থাৎ জনগণের বিনিয়োগের যে নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে গভর্নমেন্টকে, রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, বিনিয়োগের সুযোগ সুবিধা বাড়াতে হবে, তাহলেই আর্থিক সঞ্চয় মূলধন দ্রব্যে রূপান্তর হবে। কাজে কোনো দেশের মূলধন গঠন কিসের উপর নির্ভর করে? আর্থিক সঞ্চয় সৃষ্টির উপর, আর্থিক সঞ্চয় সংগ্রহের উপর, এবং আর্থিক সঞ্চয়কে যদি মূলধন গঠন দ্রব্যে রূপান্তর করা যায়, এই তিনটা বিষয়ের উপর মূলধন গঠন প্রক্রিয়া নির্ভর করে। প্রযুক্তিগত উন্নয়ন প্রক্রিয়া। প্রযুক্তিগত উন্নয়ন কি? প্রযুক্তিগত উন্নয়ন অর্জনের জন্য একটা দেশকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হতে হয়। এই প্রক্রিয়া একটা দেশ সরল থেকে জটিল প্রযুক্তি ব্যবহার করতে পারে, স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম প্রযুক্তি ব্যবহার করতে পারে। এই স্থানীয় চাহিদা মেটানোর সক্ষম প্রযুক্তি থেকে সেটা বিস্তৃত বাজারের উপযোগী প্রযুক্তিতে রূপান্তর করতে পারে। দেশের সম্পদের ব্যবহারকারী প্রযুক্তি থেকে বৈদেশিক মূলধন ব্যবহার উপযোগী প্রযুক্তিতে উত্তরণ করতে পারে। অর্থনীতিবিদ কুজনেরস প্রযুক্তিগত উন্নয়নের কিছু বৈশিষ্ট্য বা ধারা উল্লেখ করেছেন, যেটা নিম্নে দেওয়া হলো। প্রথমে হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার বা প্রযুক্তিগত জ্ঞানের যে বিস্তৃতি, প্রচলিত কৌশলগুলোর যথাযথ ব্যবহার পদ্ধতি উদ্ভাবন করা, উদ্ভাবনে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য মান উন্নয়ন করা, উৎপাদন খরচ কমাতে উদ্ভাবনের ব্যবহার করা, উপযুক্ত মান উন্নয়ন সহজে উদ্ভাবনের বিকাশ সেটা ঘটানো। এগুলো হচ্ছে প্রযুক্তিগত উন্নয়নের যে কিছু বৈশিষ্ট্য যিনি দিয়েছেন, অর্থাৎ অর্থনীতিবিদ কুজনেরস এই প্রযুক্তিগত উন্নয়নের এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন। এই প্রযুক্তিগত উন্নয়নের এই যে ধারাগুলো বা পর্যায়ক্রমিক ধাপসমূহ, এগুলো সাফল্যজনকভাবে যদি উত্তরণ করতে হয় তাহলে চারটি শর্তের প্রয়োজন। একটা হচ্ছে যে পর্যাপ্ত মূলধন, দক্ষ শ্রমশক্তি, ক্রমবর্ধমান বৈজ্ঞানিক জ্ঞান, উদ্ভাবিত কৌশল প্রযুক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় যে নতুন প্রযুক্তি ব্যবহার, তার জন্য জনগণের যে আগ্রহ এবং ইচ্ছা, আর কারিগরি কৌশল উদ্ভাবনের জন্য যে উদ্যোক্তা সুলভ দক্ষতা এবং উদ্ভাবিত কৌশল যথাযথভাবে উৎপাদনী কাজে নিয়োগের সামর্থ্য থাকা। তাই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য প্রযুক্তিগত উন্নয়ন একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেশে যে উন্নয়নশীল দেশগুলোতেই কুজনেরস প্রদত্ত যে প্রযুক্তিগত উন্নয়নের পূর্ব শর্তগুলো এগুলো দেখা যায় না, কারণ অনুন্নত দেশগুলোতে শিক্ষাগত গবেষণা কার্যক্রমের সুবিধা বা সে গবেষণার সুবিধাটা খুবই সীমিত। এসব দেশে দক্ষ শ্রমিক, উপযুক্ত উদ্যোক্তার যে অভাব সেটা সবসময় দেখা যায়। উন্নয়নশীল দেশগুলোতে আয় ভোগ সঞ্চয় খুবই কম, এসব কারণে বাজারের যে পরিধি সেটাও কম। কাজে এসব দেশে গতিশীল উদ্যোগের যে যথেষ্ট অভাব দেখা যায়। তাই অর্থনৈতিক উন্নতিতে যথেষ্ট অবদান রাখতে যে ধরনের প্রযুক্তি উদ্ভাবন দরকার
উন্নত দেশসমূহে অর্থনৈতিক অগ্রগতিতে যথেষ্ট যে অবদান রেখেছে প্রযুক্তি উদ্ভাবন, সেগুলো কিন্তু যদি আমরা উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলো পরিণত করতে চাই, তাহলে সেই ধরনের কাঠামো বা সেই ধরনের প্রযুক্তি আমাদের দরকার। এবার আমরা দেখব আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে জেনেছি, এবার আমরা জানব যে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কী। আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে এমন এক অবস্থা বোঝায় যেখানে কোনো দেশ বিভিন্ন ধরনের যে দ্রব্য সেবা দীর্ঘমেয়াদে অব্যাহতভাবে সরবরাহ করতে পারে। কোনো দেশে বিভিন্ন ধরনের দ্রব্য, কোনো দেশের জনগণ বিভিন্ন ধরনের দ্রব্য সেবা দীর্ঘমেয়াদে, খেয়াল করো এখানে বিভিন্ন ধরনের দ্রব্য সেবা দীর্ঘমেয়াদে অব্যাহতভাবে সরবরাহ করতে পারে। এটি হচ্ছে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রবক্তা হচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সাইমন কুজনেটস। তার সঙ্গে বিশ্লেষণ করলে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির তিনটি উপাদান পাওয়া যায় বা অর্থনৈতিক প্রবৃদ্ধির তিনটি অংশ পাওয়া যায়। একটা হচ্ছে যে একটি জাতির অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশটির বিভিন্ন ধরনের দ্রব্য সরবরাহের যে ক্ষমতা সেটা নির্দেশ করে। উৎপাদন কৌশলের অগ্রগতি, যার দ্বারা দেশের জনগণের বিভিন্ন ধরনের দ্রব্য সরবরাহের সক্ষমতা সেটা বাড়ে। আর নতুন উৎপাদন কৌশল ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য জনগণের যে মনোবৃত্তি, প্রাতিষ্ঠানিক আদর্শের ক্ষেত্রে যে পরিবর্তন সেটা দরকার। অর্থাৎ গ্রামীণ জীবনযাপন, বৃহদাকারের পরিবার, নিরক্ষরতা থাকলে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এগুলো কিন্তু সক্ষম নয়। অধ্যাপক কুজনেটস আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বোঝাতে সমসাময়িক উন্নত দেশে যে উন্নয়ন, অর্থাৎ যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, এই ধরনের দেশগুলোর উদাহরণ উনি দেখিয়েছেন। সুপ্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনায় জেনে নিলাম অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে, অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ পদ্ধতি সম্পর্কে, অর্থনৈতিক প্রবৃদ্ধির যেসব উপাদানগুলো রয়েছে সে সম্পর্কে। উপাদানগুলোর মধ্যে আমরা দেখলাম ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি সম্পর্কে। মূলধন থেকে আমরা জেনে নিলাম যে মূলধন গঠন কিভাবে হয়, মূলধন গঠন কী কী বিষয়ের উপর নির্ভর করে, মূলধন গঠনের উৎসসমূহ কী কী, প্রযুক্তিগত উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে এবং সবশেষে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। বিষয়গুলো তোমরা আরেকটু বাসায় স্টাডি করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আজ যারা আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনেছ, ক্লাসে থেকেছ, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায় থেকে আরও বিভিন্ন বিষয় নিয়ে ফিরে আসব। সকলকে পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।